লোডশেডিং এর সিদ্ধান্ত, সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দলের যৌথ কমিটি গঠন। বাড়ল বাসের ভাড়া, মালিকদের সাথে সড়ক মন্ত্রীর বৈঠকের সিদ্ধান্ত আজই কার্যকর। হামে আরও 5 শিশুর মৃত্যু, কমছে না আক্রান্তের হার, নিয়ন্ত্রণে থাকার দাবি মন্ত্রীর। 13 বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি ইন্টারভিউতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে উদ্ভূত জ্বালানি সংকট উত্তরণে করণীয় ঠিক করতে 10 সদস্যের বিশেষ কমিটি করতে রাজি হয়েছে সরকার এবং বিরোধী দল। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কমিটি গঠনের প্রস্তাব দিলে সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান 1 মে থেকে সার কারখানায় গ্যাস দেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। জনাব জয়নুল আবেদিন, মাননীয় সদস্য। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উত্থাপনের মধ্য দিয়ে। বুধবার সংসদে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের প্রস্তাব করা হয়। তারই ধারাবাহিকতায় সংসদে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানান, এই জন্য একটি কমিটি করা হচ্ছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। 10 সদস্যের কমিটির সভাপতি করা হয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে। প্রধানমন্ত্রী ঘোষণা করেন সরকার দলের 5 সদস্যের নাম। সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। আমাদের পক্ষ থেকে এখানে মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য এবি আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম শান্ত খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করব ওনাদের পক্ষ থেকে নামগুলো যদি দ্রুত আমাদের কাছে দেন তাহলে এই কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে। এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলো পেশ করব। এই সময় স্পিকার বলেন, দেশের যে কোনো সমস্যা এভাবে সমাধান সম্ভব। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এর আগে জ্বালানি মন্ত্রী সার কারখানায় গ্যাস দেওয়ার কথা সংসদকে জানান। বিগত সরকার পুরো সেক্টরটাকে আমদানি ভিত্তি করে দিয়েছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কৃষি ও সেচের কথা বিবেচনায় ঢাকায় লোডশেডিং এর বিষয়ে তুলে ধরেন জ্বালানি প্রতিমন্ত্রী। যেহেতু ফসল ওঠার মৌসুম, আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জ্বালানি সংকট নিরসনে করা কমিটির মতো ছাত্র রাজনীতির সংঘাতের সমাধানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন পানি সম্পদ মন্ত্রী। চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, পরিত্যক্ত হওয়া দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে গ্যাস অনুসন্ধান করার কথা সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন তিনি। অন্যদিকে বিএনপি মনোনীত 36 এবং স্বতন্ত্র জোটের 1 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। শিউলি রায়ের রিপোর্ট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৃহস্পতিবার সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হয় বাছাই কার্যক্রম। সংসদে গিয়ে আইন প্রণয়নের পাশাপাশি এলাকার উন্নয়নের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। এখানে যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ এবং তারা সকলেই দীর্ঘ সংগ্রামের আন্দোলনে তারা সংগ্রাম করেছে। যেসব অবহেলিত নারী আছে তাদের নিয়ে কাজ করতে চাই, একসাথে কাজ করে যেন আমার এলাকার জন্য উন্নয়ন করতে পারি। কাগজপত্র যাচাই করে বিএনপির মনোনীত 36 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। সেই সঙ্গে স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বিএনপি এবং জোট থেকে 36 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল, 36 জনের তালিকা এটা গৃহীত হয়েছে। বুধবার এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত রাখে কমিশন। কাগজপত্র যাচাই বাছাই করে বৃহস্পতিবার তার মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে কমিশন। পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে, সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি, বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানান এনসিপির প্রার্থী। যে আইনে আসলে 3 বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। হ্যাঁ, আমরা নিঃসন্দেহে আপিল ফাইল করব, তাদেরকে আমরা বোঝাতে সমর্থ হব এবং আমরা আপিলে জিতব বলে আশা করছি। 2 দিন মনোনয়ন যাচাই বাছাই করে 50 জনের মধ্যে 49 জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করল কমিশন। রিটার্নিং অফিসারের বিরুদ্ধে আপিলের জন্য আগামী 26 এপ্রিল দিন ধার্য করেছে ইসি। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে নিন্দা জানিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন, ক্যাম্পাসের শিক্ষার্থীরা যাবে জ্ঞানের চর্চা করতে, রক্ত ঝরাতে নয়। কারণ মা বাবা সন্তানদের মানুষ হবার জন্যই শিক্ষাঙ্গনে পাঠান। বৃহস্পতিবার মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মেধায় যত বিকাশ ঘটবে, জাতি তত এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, রাজনীতি নয়, মেধাকে প্রাধান্য দিয়েই আগামীতে সরকার এবং দেশ পরিচালনা হতে হবে, যা জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল। এটা দুঃখজনক, সারা বাংলাদেশের চিত্র একরকম নয়, তবে সামান্য কোনো জায়গায় এটা ঘটুক এটা আমরা কামনা করি। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর। এই রক্ত যারই জোরক, সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজের বিরুদ্ধে আজও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবীরা। আজ সুপ্রিম কোর্টের আইনজীবীরা কালো পতাকা হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা বলেন, যে উদ্দেশ্যে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে বিচার কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কার্যকর হচ্ছে না। এতে আইনজীবী এবং বিচার প্রার্থীরা সমস্যায় পড়ছেন এবং বিচার কাজের গতি কমে আসছে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় বুধবার এবং বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে ভার্চুয়াল আদালত বন্ধ করে শারীরিক উপস্থিতিতে মামলা পরিচালনার দাবি জানান তারা। সরকারি পাটকলগুলো পাটজাত পণ্য উৎপাদন বা অন্যান্য কাজের জন্য বেসরকারি খাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সচিবালয়ে বন্ধ পাটকল ইজারা সংক্রান্ত অংশীজনদের সাথে বৈঠকে একথা জানান তিনি। পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে, অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনোটি এই খাতে, কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারবো।
ঢাকার ফুটবলকে বাঁচাতে জাতীয় স্টেডিয়ামে নিয়মিত ঘরোয়া লিগের ম্যাচ আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন। সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই দাবি জানান অ্যাসোসিয়েশন এবং ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 60টিরও বেশি ক্লাবের প্রতিনিধিরা জড়ো হন এই দিন। এ সময় স্পোর্টস ক্লাবগুলোর নানা সমস্যা তুলে ধরা হয়। ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করা হয় ক্লাব কর্তাদের পক্ষ থেকে। ক্লাবগুলো ভালো থাকলে দেশের ক্রীড়াঙ্গনও ভালো থাকবে, তাই ক্লাবসমূহকে বিশেষ সুবিধা দিতে আহ্বান জানান তারা। এছাড়াও আর্থিক বিষয়গুলোর যোগান দিতেও নজর দেওয়ার আহ্বান জানানো হয়। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।